স্বাগত জানাচ্ছি সাধন কসমিক মঞ্চে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় ইলিশ মাছ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দেওয়ান আলী আহসান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বরিশালের পোর্ট রোডের এই মাছের আড়তে বছরের এই সময়টাতে ইলিশের স্তূপ জমে, কিন্তু এখন সেখানে মাছ শূন্য। ভরা মৌসুমে জেলেরা নদীতে জাল ফেললেও দেখা মিলছে না রূপালী ইলিশের। আগে মাছ আমরা এক কবে 20,000 পর্যন্ত ইলিশ মাছ পাইতাম, আর এখন গাঙ্গে যায় 10-20টা ইলিশ মাছ পাই না। আল্লাহ যদি বাঁচা, সামনে 2 মাস আছে, যদি দুগার দেয় তাহলে মানুষ বাঁচতে পারবে, নাহলে বাঁচার কোনো পথ দেখি না। লক্ষ্মীপুরের 62,000 জেলের জীবিকা চলে মাছ শিকার করে। মার্চ এপ্রিলে নদীতে মাছ ধরার নিষিদ্ধ সময় পার করে গত 2 মাস তারা মেঘনা চষে বেড়াচ্ছে, কিন্তু দেখা নেই ইলিশের। দিনরাত নদীতে জাল ফেলে যে মাছ পাওয়া যায় তাতে ইঞ্জিন চালিত নৌকার তেলের খরচও উঠছে না বলে জানায় জেলেরা। পুকুরে নদীতে যাওয়াতে আমাদের 2 থেকে 2,500 টাকা খরচ আছে। আমরা 8 জন মানুষ নদীতে গেছি, সারা রাত্র জাল ভাই। এখন সকাল 10টায় চাপলাম, আমরা মাছ পাইছি দেখা গেছে 1500-1600 টাকার। একই অবস্থা পটুয়াখালী ও চাঁদপুরের জেলেদেরও। সারাদিন জাল ফেলে 2-3টি ইলিশ নিয়ে অথবা খালি হাতে ফিরে আসতে হচ্ছে তাদের। এদিকে লাখ লাখ টাকা জেলেদের পেছনে লগ্নি করে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে আড়তদাররাও। 3 থেকে 5 লাখ টাকা করে দাদন দেওয়া একটা জাইলারে, সম্পূর্ণ টাকাটা আমার ব্যাংক থেকে আইনে দেওয়া, কিন্তু এই টাকাটা তো আমি কিভাবে দেবো? মাছ তো নদীতে পড়তে আসে না। জলবায়ুর পরিবর্তন এবং জাটকা নিধনই ইলিশের এই আকালের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নদীর গভীরতা কমে যাওয়ায় মাছের প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন মৎস্য কর্মকর্তারা। জলবায়ুর পরিবর্তনের ফলে যে জীববৈচিত্র্যের উপর যে আঘাত, সেখানে একটা প্রভাব আছে। মেঘনা নদী দিন দিন ভরাট হয়ে যাচ্ছে, সে মোহনাগুলি ভরাট হয়ে যাচ্ছে, এবং যেখানে ব্রিডিং গ্রাউন্ড এবং জাটকা যেখানে বিশেষ করে প্রতিপালিত হয়, সেই স্পটগুলি 8 থেকে 10টা স্পট আছে সেই লক্ষ্মীপুর জেলায়, সেই স্পটগুলি দিন দিন ভরাট হয়ে গেছে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। জনাব দেওয়ান আলী আহসান, আমি আপনাকে জানতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তন আর জাটকা নিধনে ইলিশের আকাল দেখা দিয়েছে। ইলিশের ভবিষ্যৎ কি তাহলে? ইলিশের ভবিষ্যৎ যে খুবই অন্ধকার তা আমরা বলবো না। অবশ্যই ইলিশের সংখ্যা কমে যাচ্ছে। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, আমরাও গবেষকরা চেষ্টা করছি কিভাবে এটি আগের ঐতিহ্য ফিরিয়ে নেওয়া যায়। জলবায়ুর পরিবর্তন ঘটছে, এইখানে কিন্তু আমাদের কতটুকু আমরা কি করতে পারবো সেটা আমাদের উপরেই নির্ভর করে না, অন্যান্য দেশের উপরও নির্ভর করে। কিন্তু আমাদের ভিতরের যেসব ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা জোরদার করতে পারি। এই বছর ইলিশ কম দেখা যাচ্ছে কারণ ইলিশের সাথে কিন্তু বৃষ্টিপাতের একটি সুসম্পর্ক আছে। ইলিশের জন্য গভীর বৃষ্টিপাতের দরকার হয় এবং সেই সাথে সাথে পানির গভীরতারও একটি বিষয় আছে। সেই কারণেই এইবার সিজনটা একটু লেট। আর তারপরে আরেকটি বিষয় যেটি আসছে যে জাটকা নিধনের ক্ষেত্রে সরকার তার সাধ্যমতো কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। যে বিষয়গুলোতে আমরা যদি আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে ইলিশের প্রোডাকশন ভবিষ্যতে বাড়বে বলে আমরা আশাবাদী, কিন্তু এর জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। জনাব আজাদ, সরকার বা মৎস্য অধিদপ্তর ইলিশ রক্ষায় কি করছেন? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে প্রতিবেদনের সাথে সম্পর্ক করে আমি আপনাকে একটা চিত্র দিতে চাই। আজকে যে উপস্থাপনটা যা করা হয়েছে, আমার ধারণা সেটা বেশ কিছুদিন আগের ধারণ করা। আমি গত 3 দিনের চিত্র আপনাকে বলি। বরিশালের গত 7 তারিখে বরিশালে ল্যান্ডিং হয়েছে 415 মন ইলিশ। আচ্ছা, গতকালকে রেকর্ড হয়েছে 350 মন। আজকে এখন পর্যন্ত এই স্টুডিওতে আসার আগ পর্যন্ত যে খবর, তাতে ইতিমধ্যে 200 মন ল্যান্ড করেছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আশা করছি যে সেটা 350 উপরে ছাড়িয়ে দেবে। তার মানে দাঁড়াচ্ছে যে ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং একটু আগে আমাদের প্রফেসর দেওয়ান বলেছেন, আপনি যথার্থই শুনেছেন, যে প্রবাহ দরকার পানির, যে ওয়েদার প্রয়োজন ইলিশের মোবিলিটির জন্য, তার ফিডিং মাইগ্রেশনের জন্য, সেটা কিন্তু বিলম্বিত হচ্ছে এবং ফ্লাকচুয়েশন হচ্ছে। ওয়েদার আপনি দেখছেন যে বর্ষাকাল এবং শ্রাবণের যে বৃষ্টি, যে অঝোর বর্ষণ যেটা হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এসব কারণে ফিডিং মাইগ্রেশনের জন্য ইলিশ কিন্তু একটা বাঙালির চরিত্রের সাথে তার কিন্তু একটা বোহেমিয়ান আমাদের ঐতিহ্যের সাথে মিশে গেছে, ইলিশ মিশে গেছে। এবং সে পরিবেশ চায়, সে তার বাঙালি যেমন
ইমোশনাল হয়ে কাজ করে, ভালো না লাগলে অন্য জায়গায় বিচরণ করতে পারে, সে ভালো না লাগলে ইমোশনাল হয়ে আপনার নানান আবেগীয় কথাবার্তা বলে, সে তার বিভিন্নভাবে তাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করে। ইলিশেরও কিন্তু চরিত্রের সাথে একটা মিল আছে, তার পরিবেশ প্রতিবেশ যেখানে ভালো লাগবে সেখানে সে মুভ করবে। সরকারের উচিত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা এগুলা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে নাই, এগুলা প্রকৃতির নিয়ন্ত্রণে। সরকারকে নিশ্চিত করতে হবে সেই এনভায়রনমেন্ট শিক্ষা। সরকারের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মানুষকে প্রণোদিত করে, মানুষকে বুঝিয়ে যে সম্পদটা আপনার বৃদ্ধি করার সুযোগ আছে, যেমন জাটকা হলো ছোট বাচ্চা ইলিশ, আপনি ইচ্ছা করলে একটা জাটকাকে বড় করে 1 কেজি পর্যন্ত করতে পারেন, 900 গ্রাম করতে পারেন। কেউ যাতে জাটকা না ধরে ফেলেন এইটা আমরা চেষ্টা চালাচ্ছি। আপনার গত বছর থেকে একটা আইনও সংশোধন করা হয়েছে, আপনারা হয়তো শুনেছেন। আগের আইনটি ছিল 16 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত জাটকা ধরা যাবে না। বর্তমান সরকার এসে জেলে সম্প্রদায় এবং ওখানে যারা কাজ করেন, যারা ব্যবসায়ী, যারা স্থানীয় জনপ্রতিনিধি, ইভেন আমাদের স্থানীয় সংসদীয় কমিটি আছে সেটার মাননীয় সভাপতি মহোদয় নিজেও এখানে আগ্রহী হয়েছেন, এবং তাদের পরামর্শ আগ্রহে আমরা একটা জরিপ চালাই। আমরা দেখেছি যে ইলিশের প্রজননের সময়টা হচ্ছে আসলে আশ্বিনের যে প্রথম চাঁদ উঠে, সেই প্রথম চাঁদের যে পূর্ণিমা হয়, এই পূর্ণিমার সাথে তার প্রজননের সম্পর্ক, যার ফলে আইনটি সংশোধন করে এখন করা হয়েছে যে ভরা প্রজননের যে আশ্বিনের প্রথম উদিত চাঁদ, সেই চাঁদের পূর্ণিমার দিন, তার আগের 5 দিন এবং পরের 5 দিন, 11 দিন আমরা মা ইলিশ, ডিমলা ইলিশ সম্পূর্ণ ধরা আমরা নিষিদ্ধ করেছি। এবং এটা কিন্তু প্রতি বছর কিন্তু পরিবর্তিত হবে, এটা ফিক্স থাকবে না। এই পরিবর্তনটা বর্তমান সরকার করেছে এবং এটা অত্যন্ত প্রযুক্তি জ্ঞান এবং মানুষের ইন্ডিজিনিয়াস নলেজকে কম্বাইন করে এটা করা হয়েছে। এখানে আরেকটু অ্যাড করতে চাই ডিজি মহোদয়ের সাথে যোগ করে, যে এর আগের বছর কিন্তু ছিল শুধুমাত্র ইলিশ মাছ, ওই সময়টাতে ইলিশ মাছ ধরা বন্ধ, কিন্তু ওই সময় দেখা যেত যে আসলে জেলেরা জাল ফেলতেন এবং ইলিশের না ধরার কথা বলে অন্যান্য মাছ ধরতেন এবং সেটাতে ইলিশও চলে আসতো। কিন্তু গত বছর থেকে কিন্তু সারা দেশে সেটা বলা হচ্ছে যে কোনো জাল ফেলা যাবে না। এটা আরো বেশি কার্যকর। 7000 বর্গ কিলোমিটার এলাকাতে আমরা সম্পূর্ণভাবে সকল ধরনের মাছ এখানে একটা কথা আমি আপনাকে একটু বলতে চাই, একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে যারা এই কাজগুলো করেন, এই জেলে সম্প্রদায়, তারা কিন্তু এই দেশের অত্যন্ত দরিদ্র সম্প্রদায়। এবং আপনি যদি একটা মানুষকে বলেন যে পেটে পাথর বেঁধে আপনি বসে থাকবেন, সরকারকে নিশ্চয়ই সেখানে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এইখানে সরকারের যে ইনপুটটা এটা কিন্তু জানা দরকার, এবং সেটা কিন্তু এই সরকার করেছে। আপনি ধন্যবাদ। আমি আপনাকে আবার আসবো। আমি জনাব দেওয়ান আলী হাসানকে জানতে চাচ্ছি যে এর বাইরে আমাদের আসলে করণীয় কি থাকতে পারে ইলিশের রক্ষায়? ইলিশের রক্ষায় যেমন বাংলাদেশ সরকার কিছু কার্যকর ভূমিকা পালন করছে। আমি বলতে চাচ্ছি গবেষণা বলে আমরা গবেষকরা আমরা গবেষণা করছি। যে কথাটি ডিজি মহোদয় বললেন যে জেলেদেরকে আমরা খাদ্য সাহায্য ওনারা দিচ্ছেন, এর বাইরেও তাদেরকে বিকল্প কোনো কর্মসংস্থান ওই সময় করা যায় কিনা, সেটা মাছ চাষ রিলেটেড বা খাঁচায় মাছ চাষ, এই ধরনের কিছু করা যায় কিনা সেই ধরনের চিন্তা ভাবনা আমরা করছি। আরেকটি কথা মনে রাখতে হবে যে ইলিশ কিন্তু শুধু বাংলাদেশেই পাওয়া যায় তা না। হ্যাঁ, 70% ইলিশ বাংলাদেশে ধরা পড়ে, এছাড়া 10 থেকে 12 ভাগ ইলিশ ভারত, 10 থেকে 15 ভাগ ইলিশ হলো আমাদের মিয়ানমার এবং অন্যান্য অঞ্চলেও পাওয়া যায়। তো একটি বিষয় আমরা আমাদের গবেষণাতে দেখেছি যে বাংলাদেশে যেরকম মিঠা পানিতে আমাদের মা ইলিশ মাছ ধরা বন্ধ থাকে অক্টোবরে, আবার নভেম্বর থেকে শুরু করে মের 31 তারিখ পর্যন্ত জাটকা নিধন বন্ধ থাকে, ভারতে কিন্তু আমরা সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখিনি। তো সেই কারণেই আমরা যখন আমরা ভারত এবং বাংলাদেশ মিলে যখন আমরা গবেষণাটা করি এবং আমরা দুই দেশের গবেষকরাই মিলে কিন্তু আমরা কিছু যৌথ, আমার মনে হয় এখানে আমাদের বাংলাদেশকে অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ পৃথিবীর 70% ইলিশ বোধহয় দেশেই তৈরি উৎপাদন হয়ে থাকে। ধন্যবাদ। আমরা ফিরে আসবো, আমরা তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমাদের বিরতিতে যাবার সময় হলো, আমাদের সাথেই থাকুন। স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। নাব্যতা সংকট ও মেঘনার পানি দূষণের ফলে কমে যাচ্ছে নদীতে ইলিশের উৎপাদন। এদিকে চাঁদপুরে 1.5 বছরের গবেষণায় পুকুরে ইলিশ চাষ নিয়ে অনেকটাই আশাবাদী সেখানকার গবেষকরা। এবারে দেখে নেব সেখান থেকে একটি বছরের গবেষণায় পুকুরে ইলিশ চাষ নিয়ে অনেকটাই আশাবাদী সেখানকার গবেষকরা।
এবারে দেখে নেব সেখান থেকে একটি বিশেষ প্রতিবেদন। চলছে ইলিশের ভরা মৌসুম, আর তাই চাঁদপুরের মেঘনাপাড়ের এই ইলিশ ঘাটের বাজারও জমজমাট। তবে বাবলু জমাদ্দারের মতো 3 যুগ ধরে যারা এই ব্যবসা করছেন তারা বলছেন ভিন্ন কথা। একসময় চাঁদপুরের বড় আর সস্তা ইলিশ এখন শুধুই সোনালী অতীত। বুড়িগঙ্গা শীতলক্ষার ভয়াবহ পানি দূষণের কবল থেকে রক্ষা পাচ্ছে না দেশের সবথেকে বড় ইলিশ অভয়াশ্রম চাঁদপুরের এই মেঘনা নদী। বিশেষজ্ঞরা বলছেন নদীর নাব্যতা সংকট আর মেঘনার উপরিভাগের পানি দূষণের কারণেই ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে এই বড় অভয়াশ্রম। আর এতে করে ইলিশের রাজধানী হিসেবে খ্যাত চাঁদপুরের ইলিশ উৎপাদনও দিনে দিনে কমছে। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই জ্যেষ্ঠ বৈজ্ঞানিক জানালেন, সমুদ্রে ইলিশ উৎপাদন না কমলেও হুমকির মুখে পড়েছে নদীর ইলিশ। এখানে হার্ডনেস, অ্যালকালিনিটি, পিএইচ প্রত্যেকটাই অপটিমাম অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রার থেকে অনেক দূরে রয়েছে। সেটা নদী দূষণের কারণে হচ্ছে, যদিও সেটা গভীর সাগরের দিকে নয়, সেটা এই মেঘনার উপরি অঞ্চলে। তো যে কারণে এই মেঘনা এবং পদ্মাতে এই জাতীয় দূষণ এবং নদীর নাব্যতা সংকট অর্থাৎ পরিভ্রমণশীল ইলিশের গভীর পানির প্রয়োজন হয় চলাচলের জন্য, সেটি না থাকার কারণে তারা এই অঞ্চলে পরিভ্রমণ করতে আসছে না, যদিও এটা তাদের প্রজননের সময় এটা তাদের এই অঞ্চলে চলাচলের মৌসুম ছিল। ইলিশের সংকট মেটাতে চাঁদপুরের এই পুকুরে পরীক্ষামূলকভাবে যে ইলিশ চাষ শুরু হয়েছে তা থেকে জানা গেছে ইলিশ মোটেও দুর্বল মাছ নয়। বাণিজ্যিক সফলতা না আসলেও কিন্তু এখানে কয়েকটি কাজ হয়ে যাচ্ছে। তার একটি যেমন আমরা দেখতে পেয়েছি যে ইলিশের পরিভ্রমণশীল ইলিশের স্বভাব চরিত্র, যেটি আমরা লক্ষ্য করছি যে তার প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে যখন এই গভীরতা খোঁজে তখন স্পষ্টত বোঝা যায় যে সে গভীর পানিতে চলাচলের জন্য সে অভ্যস্ত, এবং আমাদের এই নদীতে যে ডুবোচর এবং নাব্যতা সংকট রয়েছে এটা তার চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। গত 1.5 বছরে পুকুরের এই ইলিশের আয়তন এখন 26 থেকে 28 সেন্টিমিটার, আর এই বৃদ্ধি নদীর ইলিশের চেয়ে 30 ভাগ কম। এই গবেষক জানান, পুকুরে ইলিশ পুরোপুরি সফল কিনা তা জানা যাবে আরও 1.5 বছর পর। জান্নাতুল ফেরদৌসি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁদপুর। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি AK শাহেদ। শাহেদ, চাঁদপুরে পরীক্ষামূলক যে ইলিশ চাষ উৎপাদন শুরু হয়েছে তা নিয়ে সেখানকার বিজ্ঞানীদের কতটুকু আশাবাদী বিজ্ঞানীরা? ধন্যবাদ সাইম জাহিদি। 2 বছর পর চাঁদপুরে পুকুরে ইলিশ চাষের গবেষণা সফলতা নিয়ে এখনো চাঁদপুর গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা সন্দিহান যে আসলেই কি বাণিজ্যিকভাবে এই পুকুরে ইলিশ চাষ সফলতা লাভ করবে কিনা। তো সেই অনুযায়ী আপনার ইলিশ বিশেষজ্ঞ আনিসুর রহমান সাহেব জানিয়েছেন পুকুরে ইলিশ চাষ খুবই ব্যয়বহুল হবে, কারণ ইলিশের পোনা সংগ্রহ করে তা পুকুরে এনে ছাড়া খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। এটা শুধু অসম্ভব নদীর তীরে পুকুরগুলোতে চাষ করা। তবে এ নিয়ে সন্দিহান আছেন যে বাণিজ্যিকভাবে সফলতা কতটুকু আসবে তা নিয়ে গবেষকরা এখনো মানে পুরোপুরি সন্দেহ থেকে উঠতে পারে। এই বিষয় শাহেদ, এটা আমরা কতদিনের মধ্যে জানতে পারবো যে এই সফলতা আসবে কিনা? এটা এখনো পর্যন্ত গবেষকরা বলছেন যে আরো আনুমানিক বছর 2 সময় নিয়ে ওনারা আরো বিশেষ করে আরো ভালো করে গবেষণা করে যাবেন, এবং গবেষণার পরে ওনারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কিভাবে সফলতা সম্ভব কিনা। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের চাঁদপুর প্রতিনিধি শাহেদের সাথে। এই মুহূর্তে আমরা খুলনায় কথা বলবো। সেখানে আছেন আমাদের স্টুডিওতে খুলনার লকপুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর খান হাবিবুর রহমান। জনাব হাবিবুর রহমান, সম্প্রতি সরকার ইলিশ সহ কাঁচা মাছ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছেন রমজান মাসের জন্য। তো আমরা জানতে পেরেছি যে সময় আপনারা রপ্তানি করতেন বাজার মূল্যের চেয়ে অর্থাৎ কম দামে আপনারা ভারতে ইলিশ মাছ রপ্তানি করতেন, এটা কেন হতো? আসলে বিষয়টা তা না, বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে এক্সপোর্ট হতো, এবং গভর্নমেন্ট থেকে আমরা একটা সাবসিডি পাই, সাবসিডিকে আমাদের অ্যাড করে আমাদের কস্টিং অ্যাড করা হতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার মূল্যের সাথে আমাদের সামঞ্জস্য ছিল। আমরা যেটা জেনেছি যে সরকারের ন্যূনতম দাম ছিল $6,
যেখানে আমাদের বাজারে এই মুহূর্তে ছিল বাজারে 800 থেকে 1000 টাকা কেজি, প্রতি কেজি। তো সেক্ষেত্রে কি এটা আপনার কাছে মনে হয় যুক্তিসঙ্গত আপনি যেটা বলছেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যারা এক্সপোর্টার, জি, আমরা হঠাৎ করে যে এক্সপোর্টটাকে বন্ধ করে দিল গভর্নমেন্ট, এটা আমাদের জন্য একটা বিশাল ক্ষতির কারণ। বিশেষ করে প্রত্যেকের একটা কন্ট্রাক্ট থাকে, এলসির ভ্যালিডিটি থাকে। আমরা সেই ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেলে সেই এক্সপোর্টটা বন্ধ, আমাদের জন্য ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হব আমরা। বিশেষ করে ইলিশ এবং সাদা মাছ যেটা এক্সপোর্ট সরকার বন্ধ করেছেন, এই সাদা মাছটা শুধু বিদেশে যারা চাকরিরত আছেন আমাদের বাঙালি ভাইরা, তাদের জন্যই আমরা এটা এক্সপোর্ট করি। এবং তাদের এটা কিন্তু বিদেশিরা কখনো এই সাদা মাছটা বা ইলিশ মাছটা খায় না, যেহেতু এটা বনি ফিশ। যাদের অর্থের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, তাদেরকেই আমরা সেবা দেওয়ার জন্য আমাদের মেইন এই কাজ, আমাদের এক্সপোর্টটা শুধু আমাদের নিজস্ব স্বার্থে করি না, এখানে বিশেষ দেশের বৃহত্তর স্বার্থ এখানে জড়িত আছে। জি জি। জনাব হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খুলনায় জনাব খান হাবিবুর রহমানের সাথে। তো আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে, সেটা হচ্ছে আমরা আর কি করতে পারি এই ইলিশের রক্ষার্থে। জনাব আজাদ, আপনি যেটা বলছিলেন। ধন্যবাদ। আমি যে এই জিনিসটাকে এভাবে দেখতে চাই যে ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ, এবং এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু মৎস্য অধিদপ্তর কিংবা মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একার নয়। এটা একটা সার্বজনীন সর্বমহলের একটা প্রচেষ্টা এখানে নিয়োজিত হওয়া সমীচীন। আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার আন্ধারমানিক চ্যানেল, যেটা মহিপুরের কাছে আপনার পটুয়াখালীর একেবারে প্রত্যন্ত এলাকায় মোহনায় আপনি যদি গিয়ে থাকেন, আমি একাধিকবার সেখানে গিয়েছি, সাম্প্রতিককালেও গিয়েছি। সেই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আপনার পলি পরে ভরাট হয়ে গেছে। এখন এই চ্যানেল এক্সকেভেশনের দায়িত্ব কিন্তু মৎস্য অধিদপ্তর বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না। আমরা এখানে অনুরোধ করতে পারি, কিন্তু আমরা কোনো উদ্যোগ নিতে পারি না। আমি গত শুক্রবারে বরিশাল ছিলাম, সেখানে আমাদের অফিসাররা জানালেন যে চর মেনকা থেকে চর মন্তাজ পর্যন্ত একটা ক্রস ড্যাম করা হচ্ছে, এবং যে চ্যানেলে এই ক্রস ড্যামটা করা হচ্ছে এটা হচ্ছে ইলিশের একটা মাইগ্রেটরি চ্যানেল। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এই চ্যানেলটা হচ্ছে একটা ইকোটোন। আমরা বৈজ্ঞানিকের ভাষায় আমরা বলি ইকোটোন। ইকোটোন হচ্ছে মোহনাতে এমন একটা স্থান যেখানে লোনা পানি এবং সাদা পানির মিশ্রণ হয়ে এমন একটা টার্বিড সিচুয়েশন হয়, সেখানে খাদ্যের প্রাপ্যতা বেশি হয়, সেখানে উর্বর হয় পানির আপনার বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট, এখানে প্রচুর বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের সেখানে সম্মিলন হয়। এই ইকোটোনটা ধ্বংস হয়ে যাবে যদি এই ধরনের ক্রস ড্যাম আমরা করি। কাজে এটা কিন্তু এই অধিদপ্তর করতে পারবে না। অধিদপ্তর যেটা করেছে, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে এই জেলেদের যে খাদ্য সহায়তা, সেটা এই সরকার আসার আগে 7 বছরের যদি আপনি হিসাব নেন, তাহলে 6500 মেট্রিক টন সহায়তা দেওয়া হয়েছিল। গত 3 বছরে আমরা 56,000 মেট্রিক টন সহায়তা দিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে আরেকটা কাজ উনি করেছেন, জেলেদের কিন্তু প্রকৃত কোনো জরিপ ছিল না, সারা দেশের জেলেদের কোনো জরিপ তথ্য নাই। উনি তার অনেক বাধা এবং বিরোধিতা সত্ত্বেও উনি তার ব্যক্তিগত আগ্রহে এবং উদ্যোগে জেলেদের নিবন্ধন এবং পরিচয় পত্রের একটা প্রজেক্ট করেছেন, এবং সেটার কাজ আমরা শুরু করেছি। জেলেদের একটা করে আইডেন্টি কার্ড দেওয়া। ধন্যবাদ জনাব। তাহলে সাহায্যটা তার কাছে দেওয়ান আলী হাসান, এই বিষয়ে আপনার কি মনে হয়? কারণ আপনি ইলিশের গবেষণা দীর্ঘদিন জড়িত, আপনি খুব সংক্ষেপে বলতেন, আমাদের সাথে সময় খুব কম। ইলিশ কিন্তু আসলে মাইগ্রেট করে। তাকে যদি মোহনাতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় চড়া পড়ছে, তাহলে সে ফ্রেশ ওয়াটারে আসবে না, আস্তে আস্তে সে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। জেলেদেরকে ডিজি মহোদয় যে বললেন খাদ্য সাহায্য দিচ্ছেন, এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু 30 কেজি প্রতি পরিবারে প্রতি মাসে এটা নিতান্তই অপ্রতুল, এটা আরো বাড়ানো দরকার। আরেকটি জিনিস যেটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করছি, যে ওনার কিন্তু লোক বলেরও অভাব আছে, সেটাও দরকার। পুলিশ অধিদপ্তর, কোস্ট গার্ড এগুলো কিন্তু আলাদা আলাদা কাজ করে, সুতরাং ওনাকে লোক বল বাড়াতে হবে, ওনাকে সেই সুযোগ সুবিধা দিতে হবে, তারপরে কিন্তু আমরা ডিজি মহোদয়কে বলতে পারবো যে আপনি ইলিশ সংরক্ষণে কি করছেন। ধন্যবাদ, আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জনাব আজাদ এবং ধন্যবাদ জনাব দেওয়ান আলী হাসান। ধন্যবাদ। দেশে ইলিশের ঐতিহ্য টিকে থাকুক, এই প্রত্যাশায় আমাদের আজকের মতো শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী দিন। সাথেই থাকুন আমাদের সাথে। খাতুনগঞ্জ থেকে মতি ছেলে।